হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল ফিজিইজি। আমরা লাস্ট ক্লাসে কি করছিলাম, ব্ল্যাকবোর্ডের যে এক্সপেরিমেন্টাল কার্ভ অথবা ব্ল্যাকবোর্ডি কার্ভ এটাকে থিওরিটিক্যালি এক্সপ্লেন করার চেষ্টা করছিলাম। এর জন্য প্রথমে আমরা কি করছিলাম, ক্লাসিক্যাল থিওরি ইউজ করছিলাম। এর কে কে সাহায্য করছিল, এক ওয়াইস আর হচ্ছে রেলে জিন্স। কিন্তু ওয়াইস বা রেলে জিন্স কেউই ফুললি এক্সপ্লেন করতে পারে নাই। ওয়াইস লোয়ার ওয়েভলেন্থের জন্য এক্সপ্লেন করতে পারছিল কার্ভটা, আর হচ্ছে রেলে জিন্স হায়ার ওয়েভলেন্থের জন্য এক্সপ্লেন করতে পারছিল, কিন্তু ফুললি কার্ভটা কেউ এক্সপ্লেন করতে পারেনি। তো এদের দুইজনের কিছু একটা প্রবলেমের জন্য এক্সপ্লেন করতে পারেনি। এরপরে কি আসে, দেখা যায় যে প্ল্যাঙ্কস সে ক্লাসিক্যাল থিওরি থেকে হাটকে আর একটা নতুন একটা কনসেপ্ট দেয়, যেটাকে পরবর্তীতে আমরা বলে হয় কোয়ান্টাম থিওরি। ওকে, কোয়ান্টাম থিওরির কনসেপ্ট দেওয়ার পর অর্থাৎ এই ক্ষেত্রে কি করে, ও শুধু এরা যে এনার্জিটাকে যেমন কন্টিনিউয়াস নিছে, এনার্জিটাকে কন্টিনিউয়াস না নিয়ে প্ল্যাঙ্কস বলে যে এনার্জিটাকে আমি কি কন্টিনিউয়াস না নিয়ে ডিসক্রিট এনার্জি নেব। ঠিক আছে, তো ডিসক্রিট এনার্জি নিয়ে প্ল্যাঙ্কস কাজ করা শুরু করে এবং এইখান থেকে কোয়ান্টাম মেকানিক্সের স্টার্ট হয়। এবং এইখান থেকে দেখা যায় যে প্ল্যাঙ্কসের যে আমরা যে ব্ল্যাকবোর্ডি কার্ভটা পাইছিলাম, এই ব্ল্যাকবোর্ডি কার্ভটাকে পুরোপুরি এক্সপ্লেন করতে পারছে প্ল্যাঙ্কসের ল। এটা আজকে দেখার চেষ্টা করব। ওকে, তাহলে আজকে কি যাব, প্ল্যাঙ্কসের হাইপোথিসিস যেটা প্রথমে এটা দেখব, তারপর প্ল্যাঙ্কসের রেডিয়েশন লটা প্রুভ করার চেষ্টা করব, কি আছে ওটা দিয়ে তারপরে ব্ল্যাকবোর্ডে কার্ভকে এক্সপ্লেইন করব। ওকে, তার আগে আমি একটু বলতে চাই, এর আগের দিন আমরা যখন রিয়ালাইজেন্স ল করছিলাম ওইখানে একটু জায়গায় কারেকশন করে নিতে লাগবে। ঠিক আছে, কারেকশনটা এমন যে রিয়ালাইজেন্স ল যেখানে কারেকশনটা করবা, হ্যাঁ রিয়ালাইজেন্স ল এখানে কারেকশনটা এমন ছিল, রিয়ালাইজেন্স লয়ের কারেকশন। ওকে, ওইখানে কি বলছিলাম আমি, যখন আমরা অ্যাভারেজ এনার্জি বের করছিলাম রিয়ালাইজেন্স লয়ের ক্ষেত্রে, আমি কি বলছিলাম যে থার্মোডাইনামিক্সের ইকুইপার্টিশন ল ইউজ করা হয়। ইকুইপার্টিশন ল ইউজ করে কেবি টার্মটা আসে। ওকে, কেটি এনার্জিটা আসে। কিন্তু অ্যাকচুয়ালি ইকুইপার্টিশন লটা গ্যাসিয়াস বা গ্যাসের সিস্টেমসের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, আর ইন জেনারেল ইউজ করা হয়েছে কি ডুলুংস পেটিট ল। ইন জেনারেল ইউজ করা হয় ডুলুংস পেটিট ল। আর ডুলুংস পেটিট ল স্টেটমেন্ট দেয় যে যে কোনো কোয়াড্রেটিক যে টার্ম থাকবে, যে কোনো টার্মের রেসপেক্টে এনার্জি কি আসবে, হাফ কেটি আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ডুলুংস ল বলে, যেটা সবসময় ইউজ করা যায় ইন জেনারেল। কিন্তু এই যে আমি যেটা বলছিলাম ইকুইপার্টিশন ল, এটা শুধু গ্যাসেস মিডিয়ামের ক্ষেত্রে ইউজ করা যায়। তো এই জিনিসটা একটু কারেকশন করে নিবা। আমি আরেকটু বলে দিই ওখানে কি ছিল। অ্যাকচুয়ালি আমরা অ্যাভারেজ এনার্জি বের করছিলাম এমন করে, অ্যাভারেজ এনার্জির জন্য ফর্মুলাটা কি লিখছিলাম, এইটা 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেবি টি ডি বাই হচ্ছে নাম্বার হচ্ছে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেবি টি ডি। ঠিক আছে, এটা ছিল যেখানে ই তে কি নিছিল, রিলেটিভ ই দিছিল হচ্ছে হাফ পি স্কয়ার বাই টুয়াইস এর কাইনেটিক এনার্জি প্লাস হচ্ছে পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কয়ার। তো ডুলুংস পেটিট ল থেকে কি বলা যায় যে এইখান থেকে এনার্জি আসবে, এই কোয়াড্রেটিক টার্মটা থেকে এনার্জি আসবে হচ্ছে হাফ কেটি, আর এই টার্মটা থেকে এনার্জি আসবে হচ্ছে হাফ কেটি। তাহলে এইখান থেকে এনার্জি কত আসবে, এইখান থেকে এনার্জি আসবে হাফ কেবিটি, আর এইখান থেকে এনার্জি আসবে হচ্ছে হাফ কেবিটি। ডুলুংস পেটিট ল এটাই বলে যে প্রতিটা কোয়াড্রেটিক টার্ম থেকে এনার্জি আসবে হাফ কেটি। তাহলে টোটাল এভারেজ এনার্জি আসবে হচ্ছে হাফ কেবিটি প্লাস হচ্ছে হাফ কেবিটি। ওকে, তাহলে হচ্ছে টোটাল এভারেজ এনার্জি আসলে হচ্ছে কেবিটি। ওকে, তাহলে টোটাল এভারেজ এনার্জি আসলে হচ্ছে কেবিটি। এটাই ছিল, পুরো জিনিসটা ঠিক ছিল, আমি জাস্ট ওইখানে ইকুইপার্টিশন লটা ইউজ করছিলাম, ওইটা একটু ভুল অ্যাকচুয়ালি। আর এটা কি একটা, এটা কিন্তু নর্মাল পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। এটা কি কাইনেটিক এনার্জি আর এটা পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। নর্মাল ক্লাসিক্যাল মেকানিক্সের যে এনার্জিগুলো ইউজ করে সেই এনার্জি থেকে এভারেজ এনার্জি আসছিল হাফ কেটি। ওর পরে এটার সঙ্গে কি গুণ করে দিছিলাম, এর সঙ্গে হচ্ছে এন লামডা ডি লামডা গুণ করে দিছিলাম। এটার ভ্যালু কত ছিল 8 পাই বাই ল্যামডা টু দি পাওয়ার 4, যেটা ছিল ওটা দিয়ে গুণ করে দিয়ে আমাদের হচ্ছে রিয়ালাইজেন্স লটা আসছিল। ওকে, আজকে এটা কারেকশন করে নেওয়া হয়েছে। তাহলে এইখান থেকে শুরু করি আমরা কি প্ল্যাঙ্কস ল, প্ল্যাঙ্কস হাইপোথিসিস দেখি, প্ল্যাঙ্কস হাইপোথিসিসে কি ছিল। ওকে, এইটুকু তোমরা কারেকশন করে নিও আগের লেকচার থেকে। ওকে, এবার দেখো প্ল্যাঙ্ক হাইপোথিসিস, আমি যেটা বারবার বলতেছি সেটা হচ্ছে কি এখন প্ল্যাঙ্কস হাইপোথিসিস।
প্ল্যাঙ্কস হাইপোথিসিস বা প্ল্যাঙ্কস কিন্তু নতুন কিছু বলেনি। র্যালে-জীন যেটা বলছে প্ল্যাঙ্কস সেই জিনিসটাই বলছে। র্যালে-জীন্সের কথাটাই প্ল্যাঙ্কস দুইবার বলছে, ওকে, একইভাবে বলছে। কিন্তু প্ল্যাঙ্কস যেটা চেঞ্জ করছে, প্ল্যাঙ্কস কি চেঞ্জ করছে, ও বলছে যে এনার্জিটা কন্টিনিউয়াস না হয়ে এনার্জিটা ডিসক্রিট হবে। বাকি সব সেম বলছে, জাস্ট শুধু বলছে যে এনার্জিটা কোয়ান্টাইজ না হয় এনার্জি ডিসক্রিট হবে, এনার্জি পার্টিকুলার কিছুই এনার্জি আসবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে দেখি যে প্ল্যাঙ্কসের হাইপোথিসিসটা কি বলে। ঠিক আছে, প্ল্যাঙ্কস হাইপোথিসিস, ঠিক আছে, র্যালে-জীন যা যা বলছে সেম জিনিস কিন্তু প্ল্যাঙ্কসও বলছে, ওকে। According to Planck hypothesis, when temperature of black body increases, then atoms vibrate like simple harmonic oscillator, ওকে। এটা কথাই র্যালে-জীনসও বলছিল। তারপর কি বলছে, this vibrating atoms কি করে, প্রডিউস EM ওয়েভ। ভাইব্রেটিং অ্যাটমস গুলো কি EM ওয়েভ প্রডিউস করে, ঠিক আছে। দেন according to Planck hypothesis, এইখান থেকেই মেনলি শুরু হয়েছে যে প্ল্যাঙ্কস এক্সট্রা কি বললো, ঠিক আছে। এনার্জি, Planck hypothesis, energy of emitted electromagnetic waves, ওকে। তখনও কিন্তু ফোটন নামটা আসে নাই, ঠিক আছে, তখন আমরা রেডিয়েশন বলেই চালাচ্ছিলাম। এরপরে প্ল্যাঙ্কসই এরপর থেকে ফোটন আসবে, ঠিক আছে, ইজ কোয়ান্টাইজড, ওকে। এইখান থেকে কোয়ান্টাইজড আসলো। কোয়ান্টাইজড মানে mean it is in the form of packet of energy, এনার্জির কিছু প্যাকেটের আকারে থাকে, ঠিক আছে। এই প্যাকেটগুলোকে কি নাম দেওয়া হয়, আর known as ফোটন বা কোয়ান্টা, ঠিক আছে। এখান থেকে এই প্যাকেটগুলোর নাম দেওয়া হয় কোয়ান্টা। আর এই কোয়ান্টা কটার থেকেই কি কোয়ান্টাম মেকানিক্সের উৎপত্তি, ঠিক আছে। কোয়ান্টাম অফ এনার্জি বা ফোটন বা কোয়ান্টাম অফ এনার্জি যেটাই বলতে পারো। সো কোয়ান্টাম মেকানিক্স word বা term what comes into picture, এইখান থেকে কোয়ান্টাম মেকানিক্স টার্মটা আসে আমাদের, ওকে। আর এইখানে যে এনার্জিটা কি বলা হয়, সো এনার্জি কি বলা হয়, এনার্জি কোয়ান্টাইজড আছে কি ফর্মে, এনার্জি E ইকুয়াল টু এই ফর্মে আছে যে E ইকুয়াল টু n h nu, where n is integer, n টা কি ইন্টিজার, আর h nu কি, h nu এটা, হ্যাঁ, h nu is a photon energy,
ইজ এনার্জি অফ এ ফোটন, ঠিক আছে, বা কোয়ান্টা। তার মানে একটা কোয়ান্টার এনার্জি বা একটা ফোটনের এনার্জি হচ্ছে এইচ নিউ, একটা কোয়ান্টার এনার্জি বা একটা ফোটনের এনার্জি হচ্ছে এইচ নিউ, ঠিক আছে। এইটুকু তোমরা সবাই বুঝতে পারছো। যা বলছিল র্যালেজেন্স সেটাই বললো, শুধু এখানে এনার্জিটা আগে যেমন এনার্জি কি লিখছিলাম, পুরো ক্লাসিক্যাল মেকানিক্সের এনার্জি লিখছিলাম, টোটাল এনার্জি কি লিখছিলাম আগে, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, কিন্তু এই ক্ষেত্রে এনার্জিটা কি নিলাম কোয়ান্টাইজ, এন কি ইন্টিজার, শুধু ইন্টিজার ভ্যালুগুলাই নিবে। কিসের কিসের গুণিতকে নিবে, এইচ নিউ এর গুণিতকে নিবে, যেখানে এইচ নিউটা কি, এইচ নিউটা হচ্ছে ফোটনের, একটা ফোটনের এনার্জি বা একটা কোয়ান্টাম এনার্জি, ঠিক আছে। তাহলে এনার্জিটা কি একটা প্যাকেটের আকারে থাকবে। ওকে, এইটুকু তোমরা সবাই বুঝতে পারছো। এবার একটা জিনিস তোমরা একটু লক্ষ্য করো, যে আমরা যখন প্লাঙ্কের যে ব্ল্যাক বডির যে এক্সপেরিমেন্টাল কার্ভটা দেখছিলাম বা ব্ল্যাক বডি কার্ভটা দেখছিলাম, ওটা কেমন ছিল একটু ভাবো একটু, এমন ছিল, সাপোজ নিউ আর হচ্ছে এটা কি ইউ নিউ, এনার্জি ডেনসিটি ওটা আগের ক্ষেত্রে ল্যাম্ডা রেসপেক্টে করছিলাম, এখানে ফ্রিকোয়েন্সি রেসপেক্টে করলাম, একই জিনিস। কার্ভটা কেমন ছিল, কার্ভটা এমন ছিল যে এমন করে এমন ছিল। ওকে, তাহলে দেখো এই কার্ভটা আমি একটা বৈশিষ্ট্য লেখাইছিলাম, এই যে প্রথম বৈশিষ্ট্য কি, কার্ভটা কি কন্টিনিউয়াস। কার্ভটা কন্টিনিউয়াস কথাটার মানে কি ছিল, কার্ভটা কন্টিনিউয়াস কথার মানে ছিল যে এই যে ল্যাম্ডা বা ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ বা ফ্রিকোয়েন্সি সব ভ্যালু নিতে পাবে, ওয়েভলেন্থ বা ফ্রিকোয়েন্সি সব ভ্যালু নিতে পাবে। ওকে, প্রতিটা ভ্যালুই নিতে পাবে, এমন না যে পার্টিকুলার ভ্যালু নেবে, কন্টিনিউয়াস আছে মানে প্রতিটা ভ্যালু নিতে পাবে। তাহলে প্রতিটা যদি ভ্যালু নিতে পারে তাহলে কি ল্যাম্ডা বা হচ্ছে ফ্রিকোয়েন্সি কি নন কন্টিনিউয়াস, কিন্তু এটা কন্টিনিউয়াস, ঠিক আছে। ল্যাম্ডা বা ফ্রিকোয়েন্সি হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে এইখানে দেখো আমাদের এনার্জিটা কি আসলো, এনার্জি যখন বলা হলো এইচ ইকুয়াল টু এইচ নিউ, এটা হচ্ছে এনার্জি। দেখো এনার্জির এই টার্মটা, যে নিউ টার্মটা, নিউ কি কন্টিনিউয়াস এই টার্মটা গ্রাফ থেকেই বোঝা গেল। তাহলে বলা আছে যে প্লাঙ্কস কি বললো, এনার্জিটা ডিসক্রিট হবে, কিন্তু এনার্জি রিলেশন কি ইকুয়াল টু এইচ নিউ, কিন্তু এই নিউটা যে ফ্রিকোয়েন্সিটা এটা হচ্ছে কন্টিনিউয়াস। তার মানে শুধু একটা টার্ম, যে টার্মটা এদের মধ্যে ফারাক তৈরি করে দিচ্ছে সেটা কি এইচ, ঠিক আছে। তাহলে তুই ভাব যে একটা টার্ম এইচ কে ইনক্লুড করার সঙ্গে সঙ্গে কতটা চেঞ্জ হলো, কারণ এই পাশে নিউ টার্মটা তো কন্টিনিউয়াসই ছিল, এই টার্মটা ই কে ডিসক্রিট কে বানাইলো, ই কে ডিসক্রিট বানানোর মেন কাজটা নিল, মেন ভূমিকা এখানে ভূমিকায় ছিল হচ্ছে এইচ। ওকে, তাহলে ই কে এনার্জি কে ডিসক্রিট বানানোর মেন ভূমিকা, মেন রোল হচ্ছে এইচ এর। দেখ এই পাশেরটা কিন্তু কন্টিনিউয়াস, তাহলে শুধু এইচ টার্মটা আছে যে মেন ভূমিকা পালন করলো, যে কি ই কে ডিসক্রিট বানালো, ঠিক আছে। তাহলে দেখ একটা ওয়ার্ড, একটা টার্ম এইচ কে ইনক্লুড করার সঙ্গে সঙ্গে তাহলে কোয়ান্টাম মেকানিক্স কিভাবে উৎপত্তি হলো বা ফিজিক্স কিভাবে চেঞ্জ হলো। আগে যেখানে ক্লাসিক্যাল ফিজিক্স ছিল সেই ক্লাসিক্যাল ফিজিক্স থেকে আজকে কোয়ান্টাম ফিজিক্স আসছে, কোয়ান্টাম ওয়ার্ল্ডের দিকে মানুষ যাচ্ছে, টেকনোলজি কি হচ্ছে ধীরে ধীরে কতটা শিফট হচ্ছে, টেকনোলজি কোথায় যাচ্ছে, ক্লাসিক্যাল ওয়ার্ল্ড থেকে কম্পিউটারের দিকে, এখনকার দিনের কম্পিউটারগুলো কি হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে কোয়ান্টাম মেকানিক্সের দিকে যাচ্ছে, নতুন একটা ওয়ার্ল্ড তৈরি হলো কোয়ান্টাম ওয়ার্ল্ড। তাহলে শুধু এইচ একটা, এখন এইচটাকে কি বলে জানে নেই, এইচ এর নাম তোরা সবাই জানিস, এইচ ইজ প্লাঙ্কস কনস্ট্যান্ট, এইচ কি প্লাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে এই প্লাঙ্কস এর ল থেকেই যে এইচ আছে, এই কনস্ট্যান্টটা আছে, একে বলা হয় প্লাঙ্ক কনস্ট্যান্ট। প্লাঙ্কস কনস্ট্যান্টের মান তোরা সবাই জানিস, প্লাঙ্কস কনস্ট্যান্টের মান কত এটা সবসময় মুখস্থ রাখতে লাগে, 6.626 * 10⁻34 ইউনিট। কি হবে ইউনিট কেমন করে বের করব, দেখ আমরা কি জানি E এইচ নিউ ইকুয়াল টু কি hc বাই ল্যাম্ডা, এটা লেখা যায়। তাহলে এটা থেকে কি লেখা যায়, h বের করব, হ্যাঁ। তাহলে e ল্যাম্ডা বাই c, e কত, e কি দিয়ে লেখা যায়, এর ইউনিট জুল, আর ল্যাম্ডা কত মিটার, আর হচ্ছে এটা ভেলোসিটি মিটার পার সেকেন্ড, তাহলে মিটার কেটে গেল জুল ইনটু সেকেন্ড, তাহলে h এর ইউনিট কত হলো জুল সেকেন্ড, এটা কত হবে জুল সেকেন্ড। তাহলে আমাদের প্লাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু হলো কত 6.626 * 10⁻34 জুল সেকেন্ড, ইউনিটটা মনে রাখবে। ওকে, তাহলে
তাহলে একটা জিনিস দেখলি যে ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কোয়ান্টাম মেকানিক্সে যাওয়ার জন্য মেন যেটা রোল আসলো সেটা হচ্ছে এইচ এর। ওকে, তাহলে উল্টো ভাবে বলার চেষ্টা কর, এইটুকু বুঝতে পারছিস? তাহলে উল্টেটা ভাবতো, যদি এমন হয় এরপরে যেগুলো কোয়ান্টামের রেজাল্ট পাবো, এরপরে যতগুলো কোয়ান্টাম ফেনোমেনা দেখবো, কোয়ান্টামের যে ইকুয়েশন পাবো, কোয়ান্টামের যে রেজাল্ট পাবো, সেগুলোতে যদি এমন করি যে এইচ কে জিরো বানায় দেয়, এইচ কে জিরো বানায় দেয়, এইচ ইকুয়াল টু জিরো বানায় দেয়, তাহলে কি হবে? কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টটা সবসময় ক্লাসিক্যাল মেকানিক্সের রেজাল্টে কনভার্ট হয়ে যাবে। কারণটা এইখানে মেন ভূমিকা কি করলো? মেন ভূমিকা করলো তো এইচ। এখন যদি কোনো এক্সপ্রেশনে এইচ কেই জিরো করে দেই, এইচ কেই নেগলেক্ট করে দেই, তাহলে কি কোয়ান্টাম রেজাল্ট তো থাকবেই না, কোয়ান্টাম রেজাল্ট আমাদের ক্লাসিক্যাল রেজাল্টে কনভার্ট হয়ে যাবে। এই জিনিসটা দেখবো আমরা, ঠিক আছে? খুব একটা ইন্টারেস্টিং জিনিস। ওকে, তাহলে বুঝলি যে প্ল্যাঙ্কস রিলেটিভিটিস থেকে শুধু কতটুকু আলাদা করলো? প্ল্যাঙ্কস রিলেটিভিটিস থেকে শুধু এতটুকুই আলাদা করলো যে এনার্জিটাকে কি বানায় দিল, এনার্জিটাকে শুধু ডিসক্রিট করে দিল। এইটুক মাথার মধ্যে একদম সেভ করে রাখ। ওকে, এবার কি করি? প্ল্যাঙ্কসের ডিস্ট্রিবিউশন ল বানাবো, তার আগে আমাদের কি করতে লাগবে? আগের ক্ষেত্রে নর্মালি কি দেখছিলাম, এতদিন অবধি যেগুলো পড়ছি ক্লাসিক্যাল এনার্জি নিছিলাম, মানে পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, কন্টিনিউয়াস এনার্জি নিছিলাম, ওর অ্যাভারেজ এনার্জি বের করছি। অ্যাভারেজ এনার্জি বের করার পর কি করছিলাম আমরা? কতগুলা নাম্বার আছে অত নাম্বার দিয়ে গুণ করে দিতাম, গুণ করে দিয়ে টোটাল ইমিসিভ পাওয়ার বা টোটাল এনার্জি ডেনসিটি বের করছিলাম রেলেজেন্স লতে যেটা করছিলাম। তাহলে এইখানে ওই জিনিসটা করা শুরু করি। দেখ একটু ক্যালকুলেশনটা কি করে স্টেপ বাই স্টেপ যাব, একটু শোন। হ্যাঁ, তুই ভাব এনার্জি কত? E ইকুয়াল টু NH নিউ। ওকে, তাহলে কি এনার্জিগুলো কেমন করে থাকবে? এনার্জিগুলো কারো এনার্জি হবে H নিউ, কারো এনার্জি হবে 2H নিউ, কারো হবে 3H নিউ, কারো আসবে 4H নিউ, কারো আসবে 5H নিউ, কারো আসবে 6H নিউ, এমন করে এনার্জি আসতেই থাকবে। ঠিক আছে, n এর মান চেঞ্জের সঙ্গে সঙ্গে এনার্জি কিন্তু H নিউ এর গুণিত হবে, কিন্তু এমন 1 2 3 4 এমন করে H নিউ এনার্জিগুলো আসবে। এবার ভাব যে ব্ল্যাক বডি রেডিয়েশন, যে রেডিয়েশনটা নিয়ে কাজ করতেছি, এই রেডিয়েশনের মধ্যে কি প্রচুর পরিমাণে অ্যাটম আছে। অ্যাটম বলতেছি বা আমরা এখানে অসিলেটর হিসেবে ইউজ করতেছি টার্মটা, তাহলে কি বলতে পারিস? প্রচুর পরিমাণ অসিলেটর আছে বা প্রচুর পরিমাণে অ্যাটম আছে, তুই যেটাই বল, বুঝলেই হলো যে অসিলেটর কি, অ্যাটমটাই ভাইব্রেট করতেছে, তারপরে ওর নাম দিছিলাম অসিলেটর। তাহলে প্রচুর পরিমাণ অ্যাটমস আছে বা প্রচুর পরিমাণ অসিলেটর আছে। ঠিক আছে, তাহলে এই অসিলেটরগুলা সবারই তো এনার্জি আলাদা হবে না, না এইচ নিউ এর এই গুণিতকই থাকবে। তাহলে এমন এমন কিছু অসিলেটর থাকবে যার এনার্জি যার থেকে যে ইমিটেড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা হবে, যার থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটার এনার্জি সেম হবে। আমি কি বলতে চাচ্ছি, তুই ভাব যে অনেকগুলো অসিলেটর আছে, ঠিক আছে, বোঝ একবার, অনেকগুলো অসিলেটর আছে, অনেকগুলো অসিলেটর থেকে কি হবে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বের হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রেডিয়েশন ইমিট হচ্ছে। তো এই ইমিটেড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে আছে, অনেকগুলোর ক্ষেত্রে দেখবি কি, সাপোজ ধরে নে 4H নিউ, 4H নিউ এনার্জি থাকবে। ধরি না 1000টা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা 1,00,000 ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বের হচ্ছে, তার মধ্যে এমন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থাকবে যার এনার্জি কি হবে? 4H নিউ হবে। ঠিক আছে, তাহলে এমন দেখি যে 4H নিউ এনার্জি নিয়ে কতগুলা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বের হবে। 4H নিউ এনার্জি নিয়ে কতগুলা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বের হবে, তার মানে কি ওর করসপন্ডিং অতগুলা নাম্বার অসিলেটর আছে, অত সংখ্যক অসিলেটর আছে। ঠিক আছে, যতগুলো ইমিট হচ্ছে তার মানে অত সংখ্যক অসিলেটর ভিতরে আছে, তাহলে ওইখান থেকে অসিলেটরের নাম্বার পাবো। তাহলে এইখানে আমি কি বললাম? 4H নিউ এনার্জি নিয়ে কতগুলা বের হচ্ছে। আমি ইন জেনারেল 4H নিউ এর জায়গায় 4 এর জায়গায় n বলি, NH নিউ নিয়ে কতগুলো এনার্জি বের হচ্ছে। ঠিক আছে, তাহলে কথাটাকে আমি কি লিখবো? দেখ, তাহলে আমি নাম্বারটা বের করতে যাচ্ছি, কি বের করতে যাচ্ছি? নাম্বার অফ অসিলেটর যার এনার্জি কত হবে? NH নিউ, বা এইখানে যেমন বলছিলাম উদাহরণ হিসেবে 4H নিউ। ঠিক আছে, তাহলে কি হবে? দা নাম্বার অফ অসিলেটর, ব্যাপারটা বুঝতে পারছিস তোরা? অসিলেটর হুইচ আর এমিটিং কত এনার্জি বের করবে? En equal to NH নিউ। এই NH নিউ আমি
এক্সাম্পল হিসেবে 4 বলছিলাম, ঠিক আছে। NH নিউ এনার্জি নিয়ে, এই এনার্জি নিয়ে কতগুলা অসিলেটর বের হবে এই নাম্বারটা দেখবো। তো এইখানে অসিলেটর বললাম, অসিলেটর বলতে কি বোঝাচ্ছিলাম যে কতগুলো অ্যাটম ভাইব্রেট করতেছে। অ্যাটম ভাইব্রেট করতেছে কি অ্যাটম নরমাল, আবার ক্লাসিক্যাল মেকানিক্সে আসলাম, তাহলে এখানে কি এমবি স্ট্যাটিস্টিক্স ইউজ করব, নাম্বার বের করার জন্য এমবি স্ট্যাটিস্টিক্স ইউজ করব। দেখ কোয়ান্টাম বলতেছি থেকে প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি দিয়ে দিচ্ছে, কিন্তু এখানেও ক্লাসিক্যাল থিওরি কোয়ান্টাম প্লাঙ্কস ইউজ করছে, এই জন্য প্লাঙ্কসের লকে কিন্তু সেমি ক্লাসিক্যাল থিওরি বলা হয়, ঠিক আছে, একদম কোয়ান্টাম ছিল না। তাহলে এখানে এমবি স্ট্যাটিস্টিক্স ইউজ করব, এমবি স্ট্যাটিস্টিক্স ইউজ করে নাম্বারটা বের করব। তাহলে একে এমন করে লিখি nn ইকুয়াল টু, এমবি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী লিখলে কি হবে, একটা কনস্ট্যান্ট a ইনটু e টু দি পাওয়ার মাইনাস en বাই kt, ঠিক আছে। কে বি টি বি, কিন্তু আমি সবসময় প্রোনাউন্সিয়েশন নাও করতে পারি, kt বলবো, আর অনেক সময় কেবি নাও লিখতে পারি, তোরা কেবি লিখে নিস, ঠিক আছে। বোলস্প্যান কেবি দিয়ে লেখে, আমি অনেক সময় হয়তো কেটি দিয়ে চালায় দিতে পারি, তো একটু তোরা লিখে নিস আমি কোথাও মিস করলে, ঠিক আছে। তাহলে এইটা আসলো, দেখ এইটা কি রিপ্রেজেন্ট করে, এই যে ক্যাপিটাল এনটা রিপ্রেজেন্ট করে নাম্বার অফ অসিলেটর, নাম্বার অফ অসিলেটর ক্যাপিটাল এনটা রিপ্রেজেন্ট করে, আর স্মল এনটা নিলাম কারণটা নাম্বার অফ অসিলেটর হ্যাভিং এনার্জি এন এইচ নিউ, এন এইচ নিউ এর থেকে আমি স্মল এনটা লিখলাম, ঠিক আছে। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করলো, নাম্বার অফ অসিলেটর হ্যাভিং এনার্জি এন এইচ নিউ, ওকে। এইটুক সবাই বুঝতে পারলি। তাহলে এই কোশ্চেনটার নাম দিলাম 1, কাজে লাগবে। পরে এই কোশ্চেনটার নাম দিলাম 2, ওকে। এতটুকু বুঝতে পারলি। এই কিটা 2 না দিয়ে NH এর মানটা বসায় দিই, NH এর মান বসায় দিলে কি হবে, e টু দি পাওয়ার মাইনাস NH বাই kBT, এটার ইকুয়েশন নাম্বার 2 দিলাম। এটা সবাই বুঝতে পারছিস, সবার ক্লিয়ার, প্লাঙ্কস কতটুকু আলাদা করলো কি করলো, ঠিক আছে। এটা তাহলে কি হলো, কতগুলো সংখ্যক অসিলেটর আছে যার এনার্জি EH নিয়ে এমিট হয়েছে, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এমিট হয়েছে। এতটুকু বুঝছিস। এবার শোন, নাম্বার তো পেয়ে গেছি আমরা, ঠিক আছে। এবার আমাদের কি টাস্ক হয়, এবার আমাদের টাস্ক কি থাকে যে অ্যাভারেজ এনার্জি বের করতে লাগবে। র্যালেজিন্সের ক্ষেত্রে ক্লাসিক্যাল এনার্জি নিয়ে যখন করছিলাম তখন অ্যাভারেজ এনার্জি কত আসছিল, অ্যাভারেজ এনার্জি আসছিল কেটি, ঠিক আছে, অ্যাভারেজ এনার্জি কেটি আসছে। তাহলে এইখানে তো এনার্জিটা চেঞ্জ নিলাম, এখানে এনার্জিটা ইএইচ নিউ নিলাম, তাহলে এই ইএইচ নিউ এনার্জির জন্য দেখি অ্যাভারেজ এনার্জি কতটা আসে, এটা আবার দেখার চেষ্টা করি, অ্যাভারেজ এনার্জিটা ক্যালকুলেট করি, দেখি ওটা কি ক্লাসিক্যাল থিওরির যে অ্যাভারেজ এনার্জি কেটি ওটা সমান আসে কি আসে না, বা এখানে কি আসে সেটা একবার দেখার চেষ্টা করি, ওকে। তাহলে এবার করবো আমরা কি, অ্যাভারেজ এনার্জিটা ক্যালকুলেট করব, ওকে। তাহলে অ্যাভারেজ এনার্জি কেমন করে, এই অ্যাভারেজ এনার্জিটার নাম দিলাম প্লাঙ্ক, যেহেতু ক্যালকুলেট করছে এই প্লাঙ্ক অ্যাভারেজ এনার্জি দিলাম, হ্যাঁ, প্লাঙ্ক অ্যাভারেজ এনার্জি, ওকে। প্লাঙ্ক অ্যাভারেজ এনার্জি বের করব, ওকে। দেখ কোনো কিছুর অ্যাভারেজ কেমন করে বের করে, এটা একটা শোন, কোনো কিছুর অ্যাভারেজ কেমন করে বের করে, ওকে। তোরা জানিস অ্যাভারেজ কেমন করে বের করে, এটুকু লেখা হয়েছে তোদের, আশা করি সব বুঝতে পারছিস তো, কারো কোনো প্রবলেম নাই, প্রবলেম থাকলে জানাবি। দেখ অ্যাভারেজ এনার্জি কেমন, যে কোনো এনার্জি স্যার যে কোনো কিছুর অ্যাভারেজ কেমন করে বের করে। সাপোজ তুই ধর তোর কাছে 3টা আম আছে, 3টা আমের ওয়েট ধরে 40 গ্রাম, ওকে। তারপরে ধরে 5টা আম আছে যার ওয়েট কত 60 গ্রাম, ওকে, 5টা আমের ওয়েট 60 গ্রাম। তারপরে 6টা আম আছে, 6টা আমের ওয়েট 70 গ্রাম। তাহলে এই যে আমগুলো আছে এইগুলার এভারেজ ওয়েট কেমন করে বের করবি, এভারেজ কেমন করে বের করবি, এভারেজ কত হবে, এভারেজ যদি বের করিস কেমন করে করবি, যে 3টা আম আছে তার ওয়েট কত 40, টোটাল ওয়েট হলো, তারপরে কি 5টা আম আছে যেগুলোর ওয়েট 60, তাহলে 5 × 60, তাহলে টোটাল হলো, তারপরে কি 6টা আম আছে, 6টা আম আছে যার সব ক্ষেত্রে মিলে আছে 70 হচ্ছে গ্রাম আছে, ওকে। তারপরে নিচে কি করি, টোটাল নাম্বার কতগুলা সংখ্যক আম আছে, তাহলে কতগুলা সংখ্যক আম আছে 3 + 5 + 6, এমন করে তো এভারেজ বের করি। এটা তোরা
ক্লাস 10 সবসময় অ্যাভারেজ বের করছিস এমন করে, তাহলে এইখানেও অ্যাভারেজ বের করার জন্য সেম জিনিস আমরা করবো। তো তা কি করব, যে এখানে কি করলাম, নাম্বার আর ওটার ওয়েট, ঠিক আছে, নাম্বার কতগুলো আছে আর ওর ওয়েট কত। তাহলে এইখানে নাম্বার কত, নাম্বার হচ্ছে এন 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 সাফিক্স এন, এটা হলো নাম্বার। আর এর এনার্জি কত, মানে ওয়েট কত, আর এখানে কি এনার্জি কত, এনার্জি হচ্ছে ইএন, এনার্জি ইএন। তাহলে এরপরে কি এতগুলো সামেশন করব, যোগ করে দিতে লাগবে, তাহলে সামেশন করলাম। তাহলে কি করলাম, সামেশন করলাম, n ইকুয়াল টু কত, 0 থেকে যত হয়, ঠিক আছে, ইনফিনিটি যা খুশি, মানে সামেশনটা n এর উপর। নিচে কত হবে, নিচে কিসের সাম হবে, কতগুলো নাম্বারের সাম হবে। তাহলে এখানে কি করলাম, নাম্বারের সাম লিখে দিলাম, ঠিক আছে, n n n। এতটুকু ক্লিয়ার সবার কাছে, নাম্বারের সাম হলো। এবার এখানে ভ্যালুগুলো বসায় দিই, ওকে, ভ্যালুগুলো বসায় দিই। তাহলে কি আসবে, en এর ভ্যালু বসায় দে, আর বাকি en এর ভ্যালু বসায় দে। তাহলে সামেশন n এর উপর en কত, en ইকুয়াল টু হচ্ছে n h নিউ, আর হচ্ছে n কত, n এর ভ্যালু এখান থেকে লেখা যায় a e টু দি পাওয়ার মাইনাস n h নিউ বাই kbt বাই সামেশন n, এখানে নাম্বার হচ্ছে a e টু দি পাওয়ার মাইনাস n h নিউ kbt, ঠিক আছে, এতটা হলো। এবার কি লেখা যায় একবার দেখ, অ্যাভারেজটা বুঝলি কেমন করে অ্যাভারেজ এনার্জি বের করতে লাগে, একদম বেসিক থেকে করাবো, কারো কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, একদম বেসিক থেকে। তাহলে এখানে এ এ কেটে যাবে, কনস্ট্যান্ট, তাহলে অ্যাভারেজ এনার্জি আসবে হচ্ছে সামেশন n ওভার n h নিউ e টু দি পাওয়ার মাইনাস h নিউ বাই kb t, ঠিক আছে, বাই e টু দি পাওয়ার মাইনাস h নিউ বাই kb t। আর একটা জিনিস মনে করিস, এখানে সামেশন নিচ্ছি কেন, ইন্টিগ্রেশন করলাম না, সামেশন ডিসক্রিট আছে তার জন্য সামেশন নিলাম, কি আছে কন্টিনিউয়াস এর জন্য ইন্টিগ্রেশন করি, আমরা এনার্জি ডিসক্রিট নিচ্ছি, তাহলে কি সামেশন নেব, স্বাভাবিক জিনিস। তোরা একটা জিনিস ভালো করে একটু লক্ষ্য কর, যে দেখ ফিজিক্সটা কি সুন্দর জিনিস। আমরা যখন কোয়ান্টাম মেকানিক্স পড়া শুরু করছিলাম, কি থেকে পড়া শুরু করছিলাম, কিচ্ছু ছিল না, জাস্ট কিছু এক্সপেরিমেন্টাল ডাটা ছিল বা নেচার ছিল, ওটাকে এক্সপ্লেন করা শুরু করছি না, কোনো ম্যাথামেটিক্যাল ছিল না, কোনো ম্যাথামেটিক্যাল কোয়ান্টিটি টার্ম ছিল না, আমরা একটা জাস্ট খালি এক্সপেরিমেন্ট করছি, এক্সপেরিমেন্টাল একটা ডাটা পাইছি, ব্ল্যাক বডি কার্ভ নাম দিছি, ব্ল্যাক বডি কার্ভটাকে এক্সপ্লেন করা শুরু করছি, এর প্রপার্টিগুলো দেখছি, নরমাল প্রপার্টিগুলো তো এমন কঠিন ছিল না, আমরা গ্রাফটা দেখছি, গ্রাফটা দেখে তোরা নিজেরাই বলছিস, আমি খালি লিখছি, মনে আছে আগের ক্লাসে তোরা নিজেরা বলছিস, আমি প্রপার্টিগুলো লিখছি, ওকে। তাহলে দেখ একটা খালি ব্ল্যাক বডি কার্ভ এক্সপেরিমেন্টাল কার্ভ একটা দেওয়া ছিল, ওটার প্রপার্টিগুলো থেকে আমরা শুরু করছিলাম, তারপরে ওটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম, ক্লাসিক্যাল থিওরি দেওয়া হচ্ছিল না, তারপরে ধীরে ধীরে চেঞ্জ করলাম। দেখ এখন এর মধ্যে ধীরে ধীরে কত ম্যাথ একাই ইনক্লুড হয়ে যাচ্ছে, ম্যাথামেটিক্স একাই ইনক্লুড হয়ে যাচ্ছে। ম্যাথামেটিক্স কিন্তু আগে কিচ্ছু ছিল না, জাস্ট একটা কনসেপ্ট থেকে শুরু করছিলাম, জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করছিলাম, ওই ল্যাঙ্গুয়েজটা আজকে দেখ ম্যাথামেটিক্যাল স্বাদ দিয়ে এত কিছু তৈরি হচ্ছে। এরপরে আরো ম্যাথামেটিক্স আসবে, আরো প্রবলেম হবে, আরো বড় বড় ইকুয়েশন আসবে, সবকিছু হবে, কিন্তু আমরা কিন্তু ম্যাথামেটিক্সকে আগে জোর দেইনি, আগে আমরা কনসেপ্টকে জোর দিছি, ওইখান থেকে ধীরে ধীরে ম্যাথামেটিক্স আসতেই থাকবে। ফিজিক্সের বিউটি এটা, ফিজিক্স ম্যাথামেটিক্সকে আগে ডাকে না, ফিজিক্স ওর কনসেপ্টকে ক্লিয়ার করা শুরু করে, ওকে কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য ম্যাথামেটিক্স একাই ফিজিক্সের স্বাদ দেয়, ম্যাথামেটিক্সটা ফিজিক্সের স্বাদ দেবে, বলে তুই আগে বাড়, তুই উপরে যা, তোর কনসেপ্ট ক্লিয়ার কর, তোকে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি ম্যাথামেটিক্স স্বাদ দিব, ঠিক আছে। ম্যাথামেটিক্স এইভাবেই ফিজিক্সকে স্বাদ দেয়, ঠিক আছে, এটা কথা মনে রাখবি। অ্যাকচুয়ালি আমাদের ফিজিক্স পড়া হওয়া উচিত কেমন বলতো, যেমন করে পড়তেছি, প্রথমে কনসেপ্ট দিয়ে শুরু করলাম, কনসেপ্ট থেকে ম্যাথামেটিক্সটা লিখবো, মানে কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য ম্যাথামেটিক্স একাই স্বাদ দিবে, এবং তারপরে কি ম্যাথামেটিক্স থেকে ডেফিনেশন দেব। কিন্তু তোরা ছোটবেলা থেকে যে ফিজিক্স পড়ে আসছিস, কেমন করে ফিজিক্স পড়ছিস বলতো, প্রথমে ডেফিনেশন, তারপরে ম্যাথামেটিক্স, তারপরে কি করছিস, ম্যাথামেটিক্সটা কি বলে ওটা নিয়ে আলোচনা করছিস, ফিজিক্স একদম উল্টা পাশে পড়ে আসছিস। কি করবি, সবার টাইম নেই, অমন করেই পড়াইছে, বইগুলো অনেক সময় আগের যে আমাদের লোকাল রাইটারের বই অমন করেই লেখে, তার জন্য আমরা অমন করেই পড়ছি। কিন্তু
বুঝতে পারছি যে ফিজিক্সের অ্যাকচুয়ালি মজা আসবে কখন, যখন বুঝতে পাবি, কনসেপ্ট থেকে শুরু করবি, তারপরে ডেফিনিশনের দিকে যা। ম্যাথামেটিক্স একাই তো সাথ দিবে। ঠিক আছে, চল তাহলে এই গ্রাফটা আমরা কি করি, এই ক্যালকুলেশনটা এবার করার চেষ্টা করি, এরপরে দেখি আরো কি কি ম্যাথামেটিক্স আসে। এইটুকু সবার ক্লিয়ার? এইটুকু কারো কোনো প্রবলেম নেই? এইটুকু ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার বল, তাহলে শুরু করব। এতটুকু ক্লিয়ার? বুঝছিস? ওকে, তাহলে চল। হ্যাঁ শুনছি, বললি যে ক্লিয়ার হচ্ছে, কোথাও প্রবলেম হলে তবু বলবি। হ্যাঁ, তাহলে দেখ এটার ক্যালকুলেশনটাকে ফার্দার করি। লেট কি ধরলাম, এইখানে যে আছে, হ্যাঁ এইখানে কিছু ভুল লিখছিলাম না? না ঠিকই লিখছি, এইখানে আস্তে আস্তে ভুল হয়ে গেছে, এনটাকে হটাই দিয়েছি, এন রাখবে। হ্যাঁ, তাহলে এইখানে কি করি, সাপোজ লেট h nu বাই kbt ইকুয়াল টু x। ওকে, এটা ধরলাম। এবার এগুলা এখানে পুট করে দিই। ওকে, এভারেজ এনার্জি তাহলে কি আসবে এখানে, দেখ n h nu সামেশন n, n এর উপর সামেশন h nu ইকুয়াল টু কত, h nu ইকুয়াল টু হচ্ছে x kbt আর হচ্ছে n একটা থাকবে এখানে, তাহলে kbt। ওকে, হয়ে গেছে এতটুকু। তারপরে e টু দি পাওয়ার মাইনাস nx আর নিচে কি e টু দি পাওয়ার মাইনাস nx। ঠিক আছে, দেখ x কে বাইরে বের করে আনি, কারণটা সামেশন n এর উপরে, x কনস্ট্যান্ট, x কে বাইরে নিয়ে আসলাম, kbt ও বাইরে আসলো। ঠিক আছে, আর এখানে পড়ে থাকলো কি, শুধু তাহলে পড়ে থাকলো শুধু n e টু দি পাওয়ার মাইনাস nx আর হচ্ছে সামেশন e টু দি পাওয়ার মাইনাস nx। ওকে, এবার কি করি, এই যে নিচের টার্মটা আছে না, এই নিচের টার্মটাকে আমরা ডেরিভেটিভ করি। দেখো x এর সাপেক্ষে নিচের টার্মটাকে ডেরিভেটিভ করলে কি হয়, নাও এটা নিচের টার্মটাকে ডেরিভেটিভ করব, ddx অফ সামেশন e টু দি পাওয়ার মাইনাস nx। এটাকে ডেরিভেটিভ করলে কি আসবে, সামেশন মাইনাস n টাকে সামনে আসবে, e টু দি পাওয়ার মাইনাস nx। ঠিক আছে, এটা আসবে না? হ্যাঁ, e টু দি পাওয়ার ওটার ডেরিভেটিভ ওটাই থাকে। তাহলে এখান থেকে মাইনাস বাইরে নিয়ে আসলাম, তাহলে সামেশন n e টু দি পাওয়ার মাইনাস nx। ওকে, দেখ সামেশন, তাহলে এখান থেকে কি লেখা যায়, সামেশন n e টু দি পাওয়ার মাইনাস nx ইকুয়াল টু কি লিখতে পারিস তুই, তুই নিজে বল, ইকুয়াল টু কি লিখবি, মাইনাস এটা ddx অফ সামেশন e টু দি পাওয়ার মাইনাস nx, এটা লিখবি না? তাহলে দেখ এইটা এখানে বসায় দিই, এই ভ্যালুতে পুট করে দিই। ঠিক আছে, তাহলে কি আসবে একটু দেখ, তাহলে আসলো এভারেজ এনার্জি ইকুয়াল টু আসলে হচ্ছে x kbt, এটা তো থাকলো, সঙ্গে নিচে এটা লিখে দিলাম সামেশন e টু দি পাওয়ার মাইনাস nx, আর এটা ইকুয়াল টু কত আসলো, এটা আসলো মাইনাস মাইনাস একটা দিয়ে দিলাম এখানে ddx সামেশন, সামেশন সবগুলো n এর উপর, হ্যাঁ মনে থাকে জন্য n এর উপর e টু দি পাওয়ার মাইনাস nx। ওকে, এটা তোদের সবার লেখা হচ্ছে আশা করি nx। ওকে, এবার দেখ কি আসে, সামেশনটাকে ভাঙি। হ্যাঁ, এইটুকু লেখা হয়েছে না তোদের, তাহলে সামেশনকে ভাঙি। সামেশনটাকে ভাঙলে কি লেখা যায়, দেখ যে সামেশনকে ভাঙলে কি লেখা যায়, সামেশন e টু দি পাওয়ার মাইনাস nx, n এর উপর সামেশন, n এর মান 0 বসা 1, তারপরে e টু দি পাওয়ার মাইনাস x প্লাস e টু দি পাওয়ার, ওকে চলতেই থাকবে, মাইনাস 2x মাইনাস 3x ইনফিনিট সিরিজ। তাহলে ইনফিনিট সিরিজের সাম কি হবে, 1 মাইনাস মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। ঠিক আছে, এটা আসবে। তাহলে এখানে কি করি, এখানে সামেশনটার মান বসায় দেই। ঠিক আছে, এখানে বসায় দিলে কি হবে, মাইনাস একটা সামনে, এই যে মাইনাসটা আছে এই মাইনাসটাকে সামনে লিখলাম, মাইনাস x kbt, আর এটার কি আসলো 1 বাই 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, আর এটা কি আসবে ddx অফ 1 বাই 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। ঠিক আছে, এটা কি আসবে মাইনাস x kbt 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। ঠিক আছে, এটার এবার ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন কি করলে কি হবে, দেখ এটা টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে কি মাইনাস 1 তো একটা সামনে আসবেই। ঠিক আছে, তারপরে কি এটা মাইনাস 1 তার মানে মাইনাস 2 আসবে, তার মানে এটাকে নিচে লিখলে স্কয়ার লিখবি। ঠিক আছে, তারপরে কি e টু দি পাওয়ার x এর হবে, e টু দি পাওয়ার মাইনাস x হবে, মাইনাস 1 আসবে আর এখানে একটা মাইনাস 1, তাহলে দুটো মিলে
প্লাস হবে, ঠিক আছে? এতটা ক্লিয়ার? তারপরে কি এখানে মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে? তাহলে কি হলো x কেবি টি, আর এটার টার্ম একটা টার্ম কেটে যাবে, তাহলে কি আসবে e টু দি পাওয়ার মাইনাস x বাই 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, ঠিক আছে? এতটা ক্লিয়ার? এবার দেখ x কেবি টি মাইনাস x কে এমন করে লেখা e টু দি পাওয়ার x 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, তাহলে এটাকে আরো ভাঙায় লিখলে কি হবে কেবিটি ভিতরে ঢোকাই দিলাম, হ্যাঁ e টু দি পাওয়ার x মাইনাস 1 এটা আসলো। এবার x এর ভ্যালু পুট করে দেই, x ইকুয়াল টু কি ধরছিলাম h nu বাই kbt, তাহলে হলো h nu বাই kbt, আর একটা kbt এখানে আসেই, আর নিচে কি আসলো e টু দি পাওয়ার h nu বাই kbt মাইনাস 1। তাহলে এখান থেকে কি লেখা যায়, এখান থেকে যদি লেখার চেষ্টা করি এভারেজ এনার্জি আসলে হচ্ছে এভারেজ এনার্জি কত আসবে kbt কেটে যাবে h nu বাই e টু দি পাওয়ার h nu kbt মাইনাস 1, এটা আসলো এভারেজ এনার্জি, ঠিক আছে? এতটা সবাই বুঝতে পারছিস? ক্যালকুলেশনে কারো কোনো প্রবলেম নেই? তাহলে একটা জিনিস এবার লক্ষ্য কর, যেটা আমরা র্যালে-জিন্স লতে করছিলাম, র্যালে-জিন্স লকে যখন আমরা নরমাল এনার্জি ধরছিলাম যে পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি, ওইখান থেকে ডুলন্স-পেটিট ল থেকে কি করছিলাম এভারেজ এনার্জি বের করছিলাম কেটি আসছিল, ঠিক আছে? এইখানে প্লাঙ্ক যখন এনার্জিকে ডিসক্রিট ধরলো আর এনার্জিটাকে কি ফ্যাশনে ধরলো, এনার্জি ইকুয়াল টু NH2 এই ফ্যাশনে দেখলো, ওই ফ্যাশনে দেখার পর এভারেজ এনার্জি কত আসলো এইটা, এভারেজ এনার্জি কত আসলো এইটা, মানে h nu বাই e টু দি পাওয়ার h nu বাই kbt মাইনাস 1। তাহলে আগে শুধু এভারেজ এনার্জি কত আসছিল, আগে শুধু এভারেজ এনার্জি আসছিল হচ্ছে kT, এখন এভারেজ এনার্জি চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এনার্জিকে ডিসক্রিট ধরার সঙ্গে সঙ্গে কি কি চেঞ্জ হলো তুই বুঝতে পারছিস, ওকে? এবার নেক্সট স্টেপ কি হবে তুই নিজে বলতে পারিস, নেক্সট স্টেপ কি হবে? এভারেজ এনার্জি পেয়ে গেছি আমরা, ওকে? নেক্সট স্টেপ কি হবে, আমরা যদি প্লাঙ্কস রেডিয়েশন ল বের করি, এতক্ষণ অবধি যেগুলোই পড়ছি র্যালে-জিন্স ওয়াইজ সবগুলোর ক্ষেত্রে রেডিয়েশন ল বের করার জন্য কি করি আমরা এনার্জি ডেনসিটি বের করি, তাহলে প্লাঙ্কসের ক্ষেত্রেও এনার্জি ডেনসিটি বের করব। এনার্জি ডেনসিটি বের করার জন্য আমাদের কি কি লাগবে এইটুকু হয়েছে, তাহলে আমি এইটুকু মুছে দিলাম, এনার্জি ডেনসিটি বের করব। এনার্জি ডেনসিটি বের করার জন্য কি হবে এভারেজ এনার্জি লাগবে, আর হচ্ছে কত সংখ্যক নাম্বার আছে, ঠিক আছে? কত সংখ্যক নাম্বার আছে ওই নাম্বারটা লাগবে, কতগুলো অসিলেটর আছে ওই অসিলেটরটা লাগবে, বা ওই রেঞ্জের মধ্যে কতগুলো নাম্বার আছে ওইটা লাগবে, ওইটা এবার বের করার চেষ্টা করি। এভারেজ এনার্জি তাহলে এটা আসলো, এই জিনিসটা মনে রাখিস, হ্যাঁ? আগেরটার থেকে ফারাকটা বুঝতে পারছিস, আগেরটা কেবিটি ছিল আর এটা। আমি কিন্তু সবগুলো তোকে ইন্টারলিঙ্ক করতেই থাকবো, কথার মধ্যে বলতেই থাকবো এটা আসছে এটাই আসছে, তাতে তোদের মাথার মধ্যে যেন একদম কংক্রিট বেস তৈরি হয় পুরো জিনিসটা নিয়ে, ঠিক আছে? তাহলে এটা কি হবে, এবার আমরা প্লাঙ্কস রেডিয়েশন ল বের করতে যাচ্ছি, হ্যাঁ? ইট ইজ দ্য প্লাঙ্কস, আগেরটা হাইপোথিসিস ছিল, এবার প্লাঙ্কস রেডিয়েশন ল বের করতে যাচ্ছি, প্লাঙ্কস রেডিয়েশন ল, ঠিক আছে? প্লাঙ্কস রেডিয়েশন ল বের করতে যাচ্ছি, তাহলে কি নাম্বার অফ অসিলেটরস হ্যাভিং এনার্জি নাম্বার অফ অসিলেটরস ইন দ্য রেঞ্জ, কত রেঞ্জের মধ্যে, ইন দ্য রেঞ্জ ওয়েভলেন্থ রেঞ্জ ল্যামডা টু ল্যামডা প্লাস ডি ল্যামডা, কত ছিল বলতো এর আগের দিন, এন ল্যামডা ডি ল্যামডা ইকুয়াল টু কি লিখছিলাম 8 পাই বাই ল্যামডা টু দি পাওয়ার 4, ঠিক আছে, ইনটু ডি ল্যামডা। যেহেতু আমরা এভারেজ এনার্জিটা ফ্রিকোয়েন্সিতেই বের করছি, তাহলে কি করি এটাও ফ্রিকোয়েন্সিতে লেখার চেষ্টা করি, তাহলে সিমিলারলি নাম্বার অফ অসিলেটর in the range frequency range nu to nu plus d nu, এটার মধ্যে কত হবে n nu d nu, আমরা কি জানি nu equal to c by lambda, তাহলে এখানে পুট করে দেই
কেমন করে পুট করব? একদম সোজা, ডি ল্যামডা লাগে তো আমাদের, তাহলে এখান থেকে বের করে নিয়ে যাচ্ছে ডি ল্যামডা ইকুয়াল টু কি লেখা যায়, সি বাই ডি ল্যামডা ইকুয়াল টু লেখা যাচ্ছে মাইনাস সি বাই নিউ স্কয়ার ডি নিউ। আবার নিউ মানে কি, ডি ল্যামডা ইকুয়াল টু হচ্ছে নিউ মানে হচ্ছে এখান থেকে লিখি নিউ ইকুয়াল টু কি সি বাই ল্যামডা, ঠিক আছে? তাহলে এখান থেকে লিখি হচ্ছে সি বাই নিউ মানে হচ্ছে সি স্কয়ার বাই ল্যামডা স্কয়ার, তাহলে সি স্কয়ার বাই ল্যামডা স্কয়ার ইনটু ডি নিউ মানে হচ্ছে মাইনাস সি ল্যামডা স্কয়ার মানে ল্যামডা স্কয়ার বাই সি ডি নিউ, ঠিক আছে? তাহলে এই জিনিসটা এখানে বসাই দেই, তাহলে কি আসলো 8 পাই ল্যামডা টু দি পাওয়ার 4। এখান থেকে মাইনাস সাইনটা নেব না, এর আগের দিনও বলছি কারণটা কি, মাইনাস সাইন জাস্ট একটা কমলে একটা বাড়ে, এটা নির্দেশ করে আমাদের এখানে নাম্বার লাগে। তাহলে এখানে কি করব, ল্যামডা স্কয়ার সি বাই ডি নিউ, তাহলে ল্যামডা স্কয়ার কেটে গেল 8 পাই ল্যামডা স্কয়ার সি ডি নিউ। ওকে, এবার ল্যামডা মানে কি আবার জানি, ল্যামডা মানে হচ্ছে সি বাই নিউ, ঠিক আছে? তাহলে এখানে কি হলো 8 পাই নিউ স্কয়ার বাই সি কিউ ডি নিউ, এটা আসলে হচ্ছে এন ল্যামডা ডি ল্যামডা, ঠিক আছে? এটা আসলে নাম্বারটা। ওকে, তাহলে এবার আমরা কি বের করতে যাব, এবার আমাদের কি বের করতে লাগবে, এনার্জি ডেনসিটি বের করতে লাগবে। এনার্জি ডেনসিটি বের করতে গেলে কি করবে, এটার সঙ্গে এভারেজ এনার্জিটা গুণ করে দেব, ঠিক আছে? এটার সঙ্গে এভারেজ এনার্জি গুণ করে দেব, তাহলে কত আসবে, এনার্জি ডেনসিটি in the range nu to nu plus d nu, এর মধ্যে এনার্জি ডেনসিটিটা কত আসবে, একে হচ্ছে ইউ ল্যামডা ডি ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করি, এল ল্যামডা বা নিউ দিয়ে রিপ্রেজেন্ট করি ডি নিউ, সঙ্গে কি আসবে ই এভারেজ এনার্জি, ঠিক আছে? তাহলে এখান থেকে কত আসবে 8 পাই নিউ স্কয়ার সি কিউ, ওকে, ডি নিউ, আর এখান থেকে আসবে হচ্ছে এইচ নিউ ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেবিটি মাইনাস 1। এটা মুখস্থ করে রাখিস, হ্যাঁ? এটা ভালো করে লিখে দাঁড়া, ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেবিটি মাইনাস 1, আর সঙ্গে একটা এটা ডি নিউটা বাকি ছিল, ডি নিউটা, তাহলে ইউ নিউ ডি নিউ ইকুয়াল টু আসলে হচ্ছে, ওকে, নিউ কিউব হয়ে গেল 8 পাই এইচ নিউ কিউব বাই সি কিউব ডি নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ কেবিটি মাইনাস 1। তাহলে এটা কি আসলো, এটা কি এনার্জি ডেনসিটি, আর এটা কিসের থেকে আসলো, প্লাঙ্কস করছিল, প্লাঙ্কস থেকে আসছিল, তাহলে এটা হচ্ছে প্লাঙ্কস রেডিয়েশন ল। এটা তাহলে কি হলো, প্লাঙ্কস রেডিয়েশন ল in terms of frequency। পরে আমরা ওয়েভলেন্থের রেসপেক্টও বের করব, ঠিক আছে? এরপরে কি দেখব, এই যে লটা আছে, ঠিক আছে, এই যে লটা আছে, এই লটা আমাদের যে এক্সপেরিমেন্টাল কার্ভটা ছিল, ব্ল্যাকবডি কার্ভটা ছিল, ব্ল্যাকবডি কার্ভটাকে পুরোপুরি কমপ্লিটলি এক্সপ্লেইন করতে পারবে, ঠিক আছে? ওটা একবার দেখার চেষ্টা করব, তো ওইটা পরের লেকচারে দেখব। আজকের লেকচারটা এই অবধি। যদি লেকচারটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। একদম ইজিলি আমি সলভ করাইছি, প্রতিটা স্টেপ বাই স্টেপ করাইছি, ক্যালকুলেশন কেমন কেমন করতে লাগে, কি কি কনসেপ্ট ছিল সব বলে দিছি, আশা করি কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।